সকল জল্পনা কল্পনার অবসান ঘটল। অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইতোমধ্যে জাতীয় সংসদের সচিবালয় থেকে জানানো হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র পাওয়া গেছে। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলনে কথা বলবেন। প্রশ্ন উঠেছে, শাহাবুদ্দিনের পরবর্তী অধ্যায় কি হবে? আইন অনুযায়ী তিনি কিছুদিন পর্যন্ত নিরাপত্তা পাবেন, তারপরে কি হবে? এর চেয়ে বড় নিরাপত্তা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল। তাকেও তো পরিস্থিতির কারণে গণভবন ত্যাগ করতে হয়েছে। শাহাবুদ্দিন কি বাইরে নিরাপদ থাকবেন? 2024-এর ভয়ঙ্কর পরিস্থিতির পরে তাকে বঙ্গভবন থেকে জোর করে পদত্যাগ করানো এবং তাকে বাইরে নিয়ে এসে মব বাহিনী তার বিচার করতে চেয়েছিল। এই ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা তাকে মোকাবেলা করতে হয়েছে। এক পর্যায়ে তাকে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার এক্সটেনশন তারেক সরকারের গুণগান করতে হয়েছে। শেখ হাসিনার গোটা মেয়াদকে স্বৈরাচারী ফ্যাসিস্ট আমল বলতে হয়েছে। জিয়াউর রহমানের গুণকীর্তন করতে হয়েছে, তারেক রহমানের গুণকীর্তন করতে বলা হয়েছে। এমনকি যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আদালতের রায়ে সেই সব যুদ্ধ অপরাধীদের উপরে শোক প্রস্তাব জাতীয় সংসদের, সেটাও তার বক্তব্যে অন্তর্ভুক্ত করতে হয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জেলা জজ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন। অবসরের পরে তাকে শেখ হাসিনা সরকার দুর্নীতি দমন কমিশনের কমিশনার, পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করেছিলেন। সেখানে রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষায় উত্তীর্ণ কাউকে না বসিয়ে তাকে বিশ্বাস করেছিলেন, আস্থায় রেখেছিলেন। সেই মোহাম্মদ শাহাবুদ্দিন দৃঢ়তা ধারণ করতে পারেননি। তিনি শেখ হাসিনা তার আমলকে যে ন্যারেটিভে, যে জঘন্য ভাষায় লিখে দেওয়া বক্তব্য তিনি পাঠ করেছেন, তাতে আর কিছু অবশিষ্ট রাখেননি। জিয়াউর রহমানকে তিনি স্বাধীনতার ঘোষক বলেছেন, কিছুই আর অবশিষ্ট রাখেননি। এখন তার পরিণতি কি হবে? কদিনের জন্য তিনি কিছু প্রোটেকশন পাবেন, তারপরে কি? তিনি যাদের সন্তুষ্ট করে রাষ্ট্রপতি পদে বহাল থাকতে চেয়েছেন, বলেছেন সাংবিধানিক বিষয়ে আর তার কিছু করার ছিল না, তারাই শেষ পর্যন্ত তাকে অপদস্থ করে পদত্যাগ করতে বাধ্য করেছে। এরপরে কি ভয়াবহ পরিণতি তার জন্য অপেক্ষা করছে, সেটা নিয়েও অনেক আলাপ আলোচনা শুরু হয়েছে। একথায় বলা যায় তিনি সবকুল হারিয়েছেন। আওয়ামী লীগ নিশ্চয়ই তাকে আর সহানুভূতির দৃষ্টিতে দেখবে, এটা ভাবার কোনো কারণ নেই। জামাত বিএনপি সমর্থিত তারেক রহমান সরকার কোনোভাবে তাকে প্রোটেকশন প্রোটোকল, তার সম্মান রক্ষা করবেন, এটা ভাবারও কোনো কারণ নাই। তাহলে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, আপনার পরিণতি কোথায়, কিভাবে হবে, সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। আপনি পারতেন আপনার ওই পদে থেকে সাংবিধানিক দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন। আমাদের অতীত মনে করতে হয়। একটা ক্রান্তিকালে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনা প্রধানকে বরখাস্ত করেছিলেন। আপনাকে দিয়ে যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। আপনি চাইলে সেই অসাংবিধানিক সরকারকে বাতিল করতে পারতেন। একটা কথাই বলতেন, সংবিধানে যাতে কোনো সরকারের বিধান নেই, আমি বাতিল করে দিলাম। তিনি আরো কিছু করতে পারতেন। তিনি সেই সাহসিকতা দেখান নাই। সংবিধানকে সমুন্নত করার কথা বললে তিনি যে সরকার সংবিধানে নাই সেই সরকারকে শপথ পড়ানো বা তাদের কাজ করতে দেওয়ার কাজটিও তিনি করা কোনোভাবেই কি যৌক্তিক ছিল? এর উত্তর না। সকল হারালেন বীর মুক্তিযোদ্ধা শেখ হাসিনার বদন্যতায় বাংলাদেশের সর্বোচ্চ পদ অধিষ্ঠিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ও শুভেচ্ছা রইল। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন, বাংলাদেশের 22তম মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা নয়, তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে অবসর গ্রহণ করেছেন। এখন বাংলাদেশে এর আগেও
অনেক প্রেসিডেন্ট অবসর গ্রহণ করেছেন, পদত্যাগ করেছেন, ভবিষ্যতেও পদত্যাগ করবেন। এটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এই স্বাভাবিক ঘটনার পেছনে আসলে কি রহস্য লুকিয়ে রয়েছে? তিনি কেন 24 আগস্ট মাসে যখন এই জঙ্গিরা তার বাড়ি 3বার অর্থাৎ প্রেসিডেন্ট প্রাসাদটি 3বার আক্রমণ করলো, আজকের এনসিপি এবং ডক্টর ইউনূসের পালা কুত্তারা যখন গেউ গেউ করে বঙ্গভবন আক্রমণ করেছিল, প্রেসিডেন্ট প্রাসাদটি যখন আক্রমণ করেছিল, তখন তিনি পদত্যাগ না করে এই সুসময়ে বলতে যখন একটি সরকার আছে, যেই সরকারটি নির্বাচিত হয়ে এসছে, আমরা জানি সেই নির্বাচনটি একটি মেকানিজমের নির্বাচন, তবু তো একটা নির্বাচনের মাধ্যমে এসছেন। সুতরাং সেই সময়ে তাকে কেন পদত্যাগ করতে হচ্ছে? বিষয়টা ক্লিয়ার। এখন এই পদত্যাগের পিছনে মূল কারণটা হচ্ছে আজকে নয়, তিনি যখন লন্ডনে এসেছিলেন স্বাস্থ্য পরীক্ষা করতে, তার আগেই কিন্তু তার কাছ থেকে পদত্যাগ পত্রটি স্বাক্ষর করে রাখা হয়েছে। তাকে বলা হয়েছে যে আপনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন, আমরা যখন আমাদের প্রয়োজন হবে তখন আপনাকে দিয়ে সেই পদত্যাগ পত্রটি ঘোষণা করাবো। এর কারণটা কি? কারণটা হচ্ছে বিএনপি কিন্তু প্রথম দিনে প্রেসিডেন্টকে বিদায় করে দিতে পারতেন, তাদের সেই সংখ্যাগরিষ্ঠতা আছে, সেই ক্ষমতা আছে। আর বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা থাকলে কোনো কারণ লাগে না, সংসদে থাকলে, পার্লামেন্টে থাকলে জোর করেও করানো যায়। জিয়াউর রহমান করিয়েছেন জোর করে, এবং এরশাদ করিয়েছেন জোর করে, এবং আজকেও হচ্ছে জোর করে। তো এই জোর করে হওয়া এবং করা এটা একটা স্বাভাবিক ঘটনা বাংলাদেশে, যদিও সভ্য রাষ্ট্রের জন্য এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। তারেক রহমান সাহেব কেন এই কাজটি করলেন? এর মূল কারণ হচ্ছে দুটি। প্রথমে তিনি তার পদত্যাগ পত্রটি নিয়ে রেখেছেন যে তিনি আসলে নির্ধারিত কোনো ব্যক্তিকে এই পদে দিবেন সেটা ঠিক করতে পারছিলেন না। এক, কারণ বড় বড় নেতারা রয়েছে, আবার দলের বাইরে থেকেও প্রেশার আছে, আমেরিকার প্রেশার আছে, জামাতের প্রেশার আছে, এত প্রেশার তারেক রহমান সাহেব নিতে পারছিলেন না, যার জন্য তিনি ডিসাইডেড ছিলেন না। এক, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন তিনি ডিসেম্বরের মধ্যে এসছেন, বাংলাদেশে আসবেন, তখন তারেক রহমান দেখলেন যে যদি পার্লামেন্ট না থাকে, সরকার না থাকে, কোনো কিছু হলো, তারপরেও কিন্তু রাষ্ট্র কিন্তু তার স্বাভাবিক অবস্থায়, ফাংশনিং অবস্থায় থাকতে গেলে এই রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটি থাকবে। কারণ রাষ্ট্রপতিকে উৎখাত করা, রাষ্ট্রপতিকে বহিষ্কার করা বা রাষ্ট্রপতিকে তার পদ থেকে বিদায় করে দেওয়ার ক্ষমতা একমাত্র শক্তিশালী পার্লামেন্টারি পার্টি ছাড়া আর কারো নেই। যেমন দেখলেন না ওই যে 24 জঙ্গি, জুলাই জঙ্গিরা এই ডক্টর ইউনূস সহ আমেরিকা সহ বহু চেষ্টা করেও তাকে নামাতে পারেনি। তখন এই তারেক রহমান সাহেব বুঝলেন যে শেখ হাসিনা যদি আসে, আওয়ামী লীগের কর্মীরা যদি মাঠে নামে, তিনি যদি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর করা কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই, তাহলে ইউনূসও অবৈধ হয়ে যায়, নির্বাচনও অবৈধ হয়ে যায় এবং সংসদও অবৈধ হয়ে যায়। সেই জন্য তারেক রহমান সাপ মেরে লাঠি ভাঙতে চান না। সাপ মারবেন কিন্তু লাঠি ভাঙবেন না। সেই জন্য তিনি চেষ্টা করলেন যে আওয়ামী লীগের নির্বাচিত প্রেসিডেন্টকে বাদ দিয়ে আমি আমার মনোনীত একজন পুতুল প্রধান মানে প্রেসিডেন্টকে ক্ষমতায় বসাবো। তো পুতুল প্রধানমন্ত্রী তো ইয়াজউদ্দিনকেও তিনি বসিয়েছিলেন। ইয়াজউদ্দিন কিন্তু তার দলকে তাকে বাঁচাতে পারেনি। আর্মিদের আঘাতে তার কোমর পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল বলে আমরা শুনেছি। তখন কিন্তু ইয়াজউদ্দিনে প্রেসিডেন্ট ছিলেন। মানুষ ইতিহাস থেকে শেখে না। আপনারা খেয়াল করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বাইরে থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে এনে ক্ষমতায় বসিয়েছিলেন, যেখানে দলে হয়তো অনেক ত্যাগী আশা করে এরকম লোক ছিল যাদেরকে বসানো যেত, তিনি সেটা করেননি। কিন্তু আলটিমেটলি তাকেও কিন্তু এই প্রেসিডেন্ট কোনোভাবেই রক্ষা করতে পারেনি। তার মানে আপনি যদি একটা সিস্টেমকে শ্রদ্ধা করেন সেটাতে কোনো ক্ষতি নেই। আপনারা জানেন যে ইন্ডিয়াতে প্রণব মুখার্জি যখন প্রেসিডেন্ট, তখন কংগ্রেস সরকার তাকে নির্বাচিত করেছিল এবং কংগ্রেস সরকার ক্ষমতার থেকে চলে যাওয়ার পর বিজেপি ক্ষমতায় আসলেও প্রায় 2 বছরের মতো সময় ধরে বিজেপি কিন্তু এই মনমোহন সরকারের পরবর্তীতে যে সরকারটা আসলো, মোদির গভর্নমেন্ট কিন্তু এই প্রণব মুখার্জিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বাইর করে দেননি। কেননা তারা জানেন তাদের দেশে গণতন্ত্র কাজ করে,
প্রতিষ্ঠানের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে এবং প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা নিজের প্রয়োজনীয়, দলের প্রয়োজনীয় এবং রাষ্ট্রের প্রয়োজনীয় দরকার। বিএনপির ইতিহাস যদি দেখেন, ইয়াজউদ্দিনকে কি ন্যাক্কারজনক ভাবে, ইয়াজউদ্দিন নয়, বদরুদ্দোজা চৌধুরী, দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুদ্দোজা চৌধুরীকে এক নিমেষে অপমান করে বঙ্গভবন থেকে, প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কাউকে এই অপমানজনকভাবে বঙ্গভবন থেকে কখনো বাইর করে দেননি। তো এই জন্য বলছি যে বাংলাদেশে তারেক রহমান বুঝতে পেরেছেন যে তার দলের ভবিষ্যতে সামনের দিকে খুব খারাপ দিন এসছে, তাই প্রাসাদে একজন বিশ্বস্ত, তার বিশ্বস্ত লোক বসাতে চাচ্ছেন। কিন্তু এই বিশ্বস্ত লোক তাকে রক্ষা করতে পারবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে, শাহাবুদ্দিন চুপ্পু যখন আগস্ট গেল 24-এর, তখন পদত্যাগ করলেন না, তখন থাকতে পারলেন, এখন পাচ্ছেন না কেন? তখন তাকে আর্মিরা রক্ষা করেছে, অর্থাৎ আর্মিদের একটা আপার হ্যান্ড ছিল, যার কারণে আর্মিরা মনে করেছে যদি প্রেসিডেন্ট না থাকে তাহলে আর্মিরও চেইন অফ কমান্ড আর থাকে না। সেই জন্য ততদিন পর্যন্ত প্রয়োজন ছিল বলেই শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন। কিন্তু এখন আর সেই প্রয়োজন নেই, সেই জন্য এখন আর শাহাবুদ্দিন চুপ্পুকে থাকতে হচ্ছে না। আপনারা জানেন, আজকে দেখেছেন মঞ্চস্থ হয়েছে, কিন্তু সিদ্ধান্ত কিন্তু আজকে, কালকে বা গতকাল নয়, অনেক আগ থেকে এটা নেওয়া হয়েছে। আর নেওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ একটা দল যখন ক্ষমতায় আসে তার আদর্শ উদ্দেশ্য মোতাবেক তিনি কিন্তু চাইলে একজনকে নির্বাচন করতে যেহেতু পারেন, তারা সেটা করবেন। তবে দোয়া করেন বাংলাদেশে যেন কোনো রাজাকার প্রেসিডেন্ট যেন না বসে, কারণ বিএনপির এর আগের নজির হচ্ছে আব্দুর রহমান বিশ্বাসের মতো শান্তি কমিটিকেও তারা বাংলাদেশের প্রেসিডেন্টের প্রাসাদে বসিয়েছেন। শাহ আজিজুর রহমানের মতো স্বীকৃত রাজাকার এবং স্বাধীনতা বিরোধীকেও প্রধানমন্ত্রী বানিয়েছেন। আমরা চাই আজকের দিনে অন্তত পক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষের, বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, আমরা চাই একজন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, একজন মুক্তিযোদ্ধা এই সম্মানিত পদটিতে যেন বসে। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, রাজনীতি পরিবর্তন হচ্ছে, কিন্তু মানুষের যে অধিকার, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের যে ন্যূনতম অধিকার, সেই অধিকারটি বাংলাদেশে এখন নেই। আপনারা দেখেছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা সৎ লোকের শাসন, আল্লাহর আইন কায়েম করতে চায়, তারা এমন সৎ লোক আমাদেরকে দিচ্ছে যারা বিভিন্ন জায়গায় হোটেলে পতিতা নিয়ে ধরা পড়ছে। এই হলো সৎ লোকের মডেল। বাংলাদেশে যতগুলা দর্শন, যতগুলা বালাৎকার এবং এই সেক্সুয়াল অফেন্স ঘটতেছে বিভিন্ন মসজিদে, মক্তবে, মাদ্রাসায় এবং এতিমখানায়, এদের সবার সাথে সরাসরিভাবে জামাতে ইসলাম নামে এই পার্টি জড়িত। আপনারা জানেন, বিখ্যাত মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, যিনি একসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, পরবর্তীতে ন্যাব বাসানী করে তিনি আওয়ামী লীগ থেকে পৃথক হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহর ইসলাম আর শয়তানের ইসলামের পার্থক্য হলো, ইসলাম হলো আল্লাহর আর জামাতে ইসলাম হলো শয়তানের। কারণ পৃথিবীতে তারা অপকর্ম করবে, সেই অপকর্মকে জাস্টিফাই করার জন্য একজন সাহাবীকে খুঁজবে। আপনারা দেখলেন সেদিন এই যে গাজী নজরুল ইসলাম অপকর্ম করে ধরা পড়লো, আর সারা বাংলাদেশে তাদের এই যে বট বাহিনী, যেসব কুত্তা বাহিনী তারা তৈরি করেছে, বট বাহিনী, তারা শুধু গালিগালাজের মধ্যে থাকে। আমি তো বহুদিন থেকে ভিডিও করি, আমার ভিডিওর নিচে যখন কমেন্টগুলো পড়ি তখন বুঝি কোন রুচির, কোন চিন্তার, কোন চেতনার মানুষকে তারা বট বাহিনী হিসেবে তৈরি করেছে। আশ্বিন কার্তিক মাসে পাগলা কুত্তা যেভাবে কামড়ায়, এই বট বাহিনী কিন্তু মানুষকে সেইভাবে কামড়ায়। দেখবেন আপনার মা মাসি ধরে গালি দিবে, আপনাকে গালি দিবে, আপনার 14 পুরুষকে গালি দিবে। এরাই হচ্ছে জামাত ইসলামী, এরাই হচ্ছে শিবির, এরাই হচ্ছে আগামী দিন বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়। তাহলে বলৎকারের লাইসেন্স দিবে, মাদ্রাসাগুলোকে প্রস্টিটিউশন ঘোষণা করা হবে, মসজিদগুলোর পবিত্রতা নিয়েও কিন্তু কোশ্চেন চলে আসবে। তাই আসুন এদের এই চেষ্টাকে নস্যাৎ করি। তারেক রহমান গণতন্ত্রের নাম করে যে ক্ষমতার মসনদে বসছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করার কাজ তার হাত দিয়েই হয়েছে পার্লামেন্টে, এবং বাংলাদেশের আওয়ামী লীগের অসংখ্য কর্মীকে প্রতিনিয়ত খুন গুম করা হচ্ছে, প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতারা জেলখানায় বারের পিছনে নিহত হচ্ছেন, শহীদ হচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা করি। আসুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। আমরা বেগবান আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার যে পথ